নমস্কার, আমি এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেল থেকে সুকৃতি রঞ্জন বিশ্বাস বলছি। আমরা গত 2-3 দিন ধরে নাগরিকত্ব আইন সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্যে এই আইনটা নিয়ে আমরা কিছু আলোচনা ইতিমধ্যে করেছি। আজকে সেই আলোচনার চতুর্থ পর্ব। আজকের আলোচনায় আমরা মূলত এই যে K-19 তৈরি হয়েছে, বিজেপি দাবি করছেন যে K-19 আইনে উদ্বাস্তু যারা 2014 সালের আগে অবৈধভাবে ভারতে এসেছেন, ওই 3টে দেশের 6টা সম্প্রদায়। 3টে দেশ মানে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আর 6টা সম্প্রদায় হলো হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি, খ্রিস্টান। এদের সম্পর্কে বলা হচ্ছে যে K-19 অনুসারে তারা ভারতবর্ষের নাগরিকত্ব পেয়ে যাবেন। কিভাবে নাগরিকত্ব পাবেন? বলছেন যে K-19 রুলস প্রকাশ হবে, যে কোনো মুহূর্তে হয়ে যাবে, আর রুলস প্রকাশ হলে সব নাগরিকত্ব পেয়ে যাবেন। এরকম একটা বার্তা বিজেপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস, জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বাঙালি রিফিউজি আমাদের একটা সংগঠন। আমরা প্রথম থেকে এই নাগরিকত্বের আন্দোলন করে যাচ্ছি এবং এইসব সম্পর্কে আমরা সেন্ট্রাল সুপ্রিম কোর্টেও মামলা করেছিলাম। সেখানে আসামের এই বিষয়টাও যুক্ত ছিল। সে মামলার গত 12 তারিখে, মামলাটা চলছে 2009 সাল থেকে, আমরা 2014 সাল থেকে পার্টি ছিলাম। সেই মামলাটা নিয়ে সুপ্রিম কোর্টে 5 জন জাজ নিয়ে একটা সাংবিধানিক বেঞ্চ তৈরি হয়েছিল। অনেকগুলো শুনানির পর গত 12 তারিখে, মানে ডিসেম্বর মাসের 12 তারিখে, ডিসেম্বর 2023 তারিখে, ডিসেম্বর 2023 এর ডিসেম্বর মাসের 12 তারিখে শুনানি শেষ হয়েছে। এখন যে কোনো মুহূর্তে রায় বেরোতে পারে। তো আমরা এই কাজটা করে যাচ্ছি। এখন আমরা 2016 সাল থেকে বলছি যে এই আইনে নাগরিকত্ব হবে না, কিন্তু আইনটা যে কিছুই উদ্বাস্তুদের করবে না এমন নয়। উদ্বাস্তুদের এই বিজেপি 2003 সালে হিন্দুদেরও অনুপ্রবেশকারী ঘোষণা করেছিল। আমাদের এত বছর লড়াইয়ের পর সেই বিজেপি তাদের নিজেদের করা ওই যে আইন, অনুপ্রবেশকারী করা আইন 21B, সেই 21B সেকশন থেকে হিন্দু বৌদ্ধদের ছাড় দিয়েছে। 3টে দেশ থেকে আসা হিন্দু বৌদ্ধদের ছাড় দিয়েছে। এইটা বাড়তি কিছু করেনি। তারা যে সর্বনাশটা করেছিল তার একটা অংশ, পুরোটা না, একটা অংশ তারা উইথড্র করেছে। তো আমরা এই K-16 যখন হয়েছিল তখন থেকেই বিভিন্নভাবে বলছি, চেষ্টা করছি মানুষকে বোঝানোর। এমনকি এই যে K-16 নিয়ে এই যে এইটা হয়েছিল, জয়েন্ট পার্লামেন্টারি কমিটির এই যেটা হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন এটা,
এর 144 পাতা যদি দেখেন, দেখবেন সেখানে আমাদের সংগঠন জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বাঙালি রিফিউজি এবং আমার নাম, আমরা 3 জন গেছিলাম, আমাদের 3 জনের নাম সংগঠনের পক্ষ থেকে সেটাও আছে। আমরা সেখানেও ওই জেপিসিতে গিয়েও আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি এবং বলেছি যে এই আইনে নাগরিকত্ব হবে না, বিজেপি যদি নাগরিকত্ব দিতে চায় তাহলে আমাদের প্রস্তাব আমরা বলেছি, যেটা এই বিভিন্ন ভিডিওর মধ্যে দিয়ে আমরা আপনাদের বলছি। তো যা হোক, এইটাই যে নাগরিকত্ব দেওয়ার আইন নয়, এটা যে অনুপ্রবেশকারী তকমা মুক্তির আইন, এইটা নিয়ে অনেকের দ্বিমত আছে। মানে আমাদের এই আন্দোলনের মধ্যে একটা অংশ বলছে যে না, আজও 2014 সালের আগে যারা এসেছেন তাদেরও এই অনুপ্রবেশকারী তকমা মুক্তি হয়নি। আসলে তাদের কাছে তারা যখন এই কথা বলবেন, আপনারাই প্রশ্ন করবেন, আমরা প্রশ্ন করে করে উত্তর পাইনি। আপনারা একটু প্রশ্ন করবেন যে তাহলে কাজ 16টা, এই কাজ 19টা কী? একটা আইন হয়েছে, পার্লামেন্টে ভোটাভুটি হয়েছে, সেইটা নিয়ে জেপিসি হয়েছে, তো সে আইনটা কি এটা একটু জিজ্ঞেস করবেন। তো আইনটা কিছু না, এটা তো হতে পারে না। আসলে এই আইনটা হলো ওই অনুপ্রবেশকারী তকমা মুক্তি দেওয়ার আইন, আর তারপরে নাগরিকত্ব পেয়ে যাবেন ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে বিজেপির ভাওতা, এটা ওরা ভোট পাওয়ার জন্য এই সমস্ত বলছে। তো আইনটা বুঝতে গেলে আমরা আইন নিয়ে কথা বলছি, আমাদের শ্রোতা দর্শক যারা, তাদের একটা ধারণা দেওয়ার জন্যে। তা এই আইনটা বুঝতে হলে আপনাদের এই ক্যাব থেকে শুরু করতে হবে, তাহলে বোঝা যাবে আইনটাতে কি হতে পারে না পারে, বিজেপি কোথায় ধাপ্পা দিচ্ছে বা কতটা সত্য বলছে, এটা তাহলে বোঝা যাবে। এবং তার জন্যে এই যে জেপিসি রিপোর্টটা, এই জেপিসি রিপোর্টটা হচ্ছে এখন অবধি আমাদের হাতে শেষ দলিল, যেটা মোদি গভর্নমেন্ট বলেছে। মানে এর পরে আর ক্যাব 16 এবং ক্যাব 19 যাই বলেন, ক্যাব 16টাই ক্যাব 19 সামান্য একটুখানি অ্যামেন্ডমেন্ট হয়েছিল ওই বিলের মধ্যে, সেটা ওই 6B বলে একটা ধারা যুক্ত হয়েছে। 6A পর্যন্ত ছিল আসামের স্পেশাল প্রভিশন, তারপর একটা 6B যুক্ত হয়েছে। তো আমি সেইটার বিষয়ে যাচ্ছি না, যদিও ওই 6Bটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা আমরা এর পরে ঠিক যেখানে কথা বলা দরকার সেটা নিয়ে আমরা কথা বলবো। তো আমি আপনাদের বলছি যে এই যে অনুপ্রবেশকারী তকমা মুক্তি হয়েছে কিনা সেটাও আপনারা একটু বুঝতে পারবেন, আর আসলে এই আইনটার ক্যাব 19-এর লক্ষ্য উদ্দেশ্যটা একটু বুঝতে হবে। আমি জানি না, এটা তো পড়া যাবে না, এটা খুব ছোট ছোট করে লেখা। এইটা একটা দেখেন, এইটা একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা হলো এই নিউ দিল্লি, দি 15th July 2016, নিউ দিল্লি, দি 15th July 2016। কে করেছে? রাজনাথ সিং। এটা কি? এইটা হলো স্টেটমেন্ট অফ অবজেক্টস অ্যান্ড রিজন। এই যে কাগজটা আপনারা চাইলে আমরা হোয়াটসঅ্যাপে, কেউ চাইলে আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। এইটা হলো সংসদীয়, আমাদের দেশের সংসদীয় রীতি হলো একটা আইন বা বিল আনতে হলে গভর্নমেন্টকে, এই পার্লামেন্টকেও বলতে হবে, সাংবাদিকদেরও তারা এই স্টেটমেন্টটা, লিখিত স্টেটমেন্টটা দিয়ে দেয়, বিবৃতি এটা দিয়ে দেয়। তাতে খুব সংক্ষেপে ওই সারাংশ বলি যেটাকে, সংক্ষেপে বলা থাকে যে কী লক্ষ্য, উদ্দেশ্য এবং কারণে গভর্নমেন্ট বিলটা আনলো, সেটা ওর মধ্যে লিপিবদ্ধ থাকে। তো এইটাতে একেবারে প্রথম প্যারাগ্রাফে এই কথাটা পরিষ্কার করে রাজনাথ সিং বলেছেন। আমি ইংরেজিটার বাংলা আমি বাংলা করে নিয়েছি,
আমি বাংলাটা আপনাদের একটু পড়ে শোনাই। এই অনুবাদটা আমার নিজের করা, আমি একটুখানি পড়ে শোনাই। কোট, এখন যে নাগরিকত্ব আইন দেশে কার্যকরী আছে তাতে আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে যে সমস্ত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বিনা অনুমতিতে ভারতে এসেছেন বা যাদের অনুমতির সময়সীমা পেরিয়ে গেছে তারা ভারতে অনুপ্রবেশকারী হিসেবে গণ্য হন। এখন যে আইন আছে, এখন যে আইন মানে 2016 সালে যে আইন ছিল, এবং সেজন্য তারা নাগরিকত্বের জন্য আবেদন করার অযোগ্য বলে বিবেচিত হন। এই বিল প্রস্তাব করা হচ্ছে যাতে তারা নাগরিকত্বের আবেদন করার যোগ্য বলে বিবেচিত হন। আমার কি আর দ্বিতীয়বার পড়ে দেওয়ার দরকার আছে? তবু আমি আর একবার পড়ে দিই, কোট আনকোট করে। কোট, এখন যে নাগরিকত্ব আইন দেশে কার্যকরী আছে তাতে আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে যে সমস্ত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং শিখ সম্প্রদায়ের মানুষ বিনা অনুমতিতে ভারতে এসেছেন বা যাদের অনুমতির সময়সীমা পার হয়ে গেছে তারা ভারতে অনুপ্রবেশকারী হিসেবে গণ্য হন এবং সেজন্য ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করার অযোগ্য বলে বিবেচিত হন। তাই এই বিল প্রস্তাব করা হচ্ছে যাতে তারা নাগরিকত্বের আবেদন করার যোগ্য বলে বিবেচিত হন। এই স্টেটমেন্ট যেটা রাজনাথ সিং করেছেন, আমার মনে হয় এই স্টেটমেন্টটা পড়ার পর আর কারুরই কোনো সন্দেহ থাকার কথা নয় যে এই আইনে নাগরিকত্ব হবে কি না, বা এই রুলস জারি হয়ে গেলে মানুষ নাগরিকত্ব হয়ে যাবে বলে যা বলা হচ্ছে সেটা ঠিক কি না, বা এইটাতে অনুপ্রবেশকারী তকমা মুক্তি হয়েছে কি না, এইটা নিয়ে আর কোনো সন্দেহের অবকাশ থাকবার কথা নয়। এটাতে পরিষ্কার যে অনুপ্রবেশকারী তকমা মুক্তি হয়ে গেছে। এবং আমি এরপরে জেপিসিতে দেখবেন এই যে বক্তব্য, এরই ক্ল্যারিফিকেশান গভর্নমেন্ট ওখানে দিয়েছে। গভর্নমেন্টের 3টে দপ্তর এই জেপিসির সামনে এসে, জেপিসি ডেকেছে তাদের ডেকে প্রশ্ন করেছে, 3টে দপ্তরকে ডেকেছে, আইন মন্ত্রককে ডেকেছে, স্বরাষ্ট্র মন্ত্রককে ডেকেছে, বিদেশ মন্ত্রককে ডেকেছে, যে 3টে দপ্তর এই ইসের সঙ্গে, এই বিলের সঙ্গে সংশ্লিষ্ট বা সম্পৃক্ত, তাদের ডেকেছে। তাদের বক্তব্যে আরও বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তো আমি এইটুকু বললাম। এরপরে আপনারা একটুখানি জেনে নিন যে এই যে বইটা দেখালাম, এই বইটা কি? এই বইটা হচ্ছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি রিপোর্ট অন দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2016 presented to the Lok Sabha and Rajya Sabha on 7th January 2019. আমি এইবার এই যে জেপিসি ইংরেজিতে লেখা, এইটা থেকে ইংরেজিও পড়ে দিতে পারি, বাংলাও পড়ে দিতে পারি, কোনো সমস্যা নেই, দুটোই আছে আমার কাছে। আমি বাংলাটা করে নিয়েছি। বেশি, এটা অনেক বড় বই, 189 পাতার বই। আমি এখান থেকে মাত্র 4-5টা প্যারাগ্রাফের ভাবানুবাদ আমি আপনাদের শোনাচ্ছি। তাতে আপনারা এই K-19 উদ্দেশ্য, লক্ষ্য এবং আমাদের কি অবস্থা এটা বুঝে যাবেন। সেইটা আমি এখন আপনাদের পড়ে শোনাই। আমি একদম পড়েই শোনাবো। প্যারা 2.7, আমি পেজ নাম্বারও বলতে পারি, বোধহয় 31-32 পাতা হবে।
দরকার নেই এটা প্যারা, কারণ এটা আপনি নেট থেকে যদি তোলেন, এটাকে যদি প্রিন্ট আউট বার করে নেটে দিয়ে দিয়েছে, তখন প্যারাগ্রাফটা সব ঠিক থাকবে, হয়তো পেজ নাম্বার এদিক ওদিক হয়ে যাবে। তো প্যারা 2.17 তাতে বলছে, প্রস্তাবিত নাগরিকত্ব সংশোধনী বিলটি পেশ করার লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে মোদী সরকারের বিদেশ মন্ত্রকের প্রতিনিধি তার সাক্ষ্যে বলেন। তাহলে এবার বিদেশ মন্ত্রকের প্রতিনিধি কি বলেছে এটা শুনুন। এটা কোট, একেবারে কোট আনকোট করে আপনাকে বলছি। কোট, স্যার, মানে জেপিসির এমপিদের সম্বোধন করে বলছেন, স্যার, প্রথমত এই সংশোধনীর উদ্দেশ্য হল আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে যে সমস্ত সংখ্যালঘু শ্রেণীর মানুষ, সেই সব দেশের সংখ্যালঘু, মানে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের সংখ্যালঘু, যে সমস্ত সংখ্যালঘু শ্রেণীর মানুষ বৈধ ভিসা নিয়ে ভারতে এসেছেন কিন্তু ধর্মীয় নির্যাতনের ভয়ে নিজের দেশে ফিরে যেতে পারেননি, তাদের সমস্যার নিরসন করার জন্য এই সংশোধনী আনা হয়েছে। তাহলে বিদেশ মন্ত্রক বলছে কাদের জন্য এই সংশোধনীটা আনা হয়েছে, সেইটা কিন্তু এই যেটা বলছেন বাংলাদেশ থেকে যারা এসেছেন সব নাগরিকত্ব পাবেন ইত্যাদি ইত্যাদি যেগুলো বলছেন এবং যারা বিশ্বাস করছেন তারা কথাটা আরেকবার শুনুন। স্যার, প্রথমত, মানে এটা সব না, প্রথমত মানে এইটাই মূলত আর কি, প্রথমত এই সংশোধনীর উদ্দেশ্য হলো আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে যে সমস্ত সংখ্যালঘু শ্রেণীর মানুষ বৈধ ভিসা নিয়ে ভারতে এসেছেন কিন্তু ধর্মীয় নির্যাতনের ভয়ে নিজের দেশে ফিরে যেতে পারেননি, তাদের সমস্যার নিরসন করার জন্য এই সংশোধনী আনা হয়েছে। তারপরে কি বলছে শুনুন, তাদের কাছ থেকে স্মারকলিপি পাওয়া গেছে যাতে তাদের ভিসার মেয়াদ বাড়ানো হয় এবং তাদের যেন লং টার্ম ভিসার জন্য আবেদন করার অনুমতি দেওয়া হয়। এইসব সুবিধার অনুপস্থিতিতে ওইসব মানুষেরা অনুপ্রবেশকারী হিসেবে গণ্য হন এবং এমনকি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। প্যারাগ্রাফ এখনো শেষ হয়নি। তারপর এই অবস্থার প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় 7 সেপ্টেম্বর 2015 তারিখে দি পাসপোর্ট এন্ট্রি ইনটু ইন্ডিয়া অ্যামেন্ডমেন্ট রুলস 2015, the Passport Entry into India Amendment Rules 2015, and the Foreigners Amendment Order Act না কিন্তু, and the Foreigners Amendment Order 2015 নামে একটি গেজেট নোটিফিকেশন জারি করে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে আসা এই ধরনের, ওই যে কথা বললেন, এই ধরনের মানুষদের ভারতে বসবাস বৈধ বা নিয়মমাফিক করে দেয়। এইভাবে যারা বিনা পাসপোর্টে এসেছেন বা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, যারা এই ধরনের মানুষ বলতে এই সবটা বলছেন যে তাদের ভারতে বসবাসকে বৈধ বা নিয়মমাফিক করে দেয়। এটা অবশ্যই সংখ্যালঘু দেশান্তরিতদের জন্য এককালীন ছাড় বা রাজক্ষমা, অ্যামনেস্টি ইংরেজিতে বলেছে। তাহলে এই যে
2015 সালে দুটো গেজেট নোটিফিকেশন আনলো। এটা কি? এইটা হলো সংখ্যালঘু দেশান্তরিতদের জন্য এককালীন ছাড় বা রাজক্ষমা। এই প্রস্তাবিত নাগরিকত্ব সংশোধনী বিল স্বরাষ্ট্র মন্ত্রকের 7 সেপ্টেম্বর 2015 এই নোটিফিকেশনের পরিপূরক। বলছে এই যে বিল, মানে ক্যাপ 16 বা এখনকার যে কা 19, এইটে হলো 2015 সালের এই যে গেজেট নোটিফিকেশান, যেখানে এই সাধারণ অ্যামনেস্টি বা রাজক্ষমা করা হয়েছে, তার সাথে সম্পৃক্ত, পরিপূরক, একটার পরে একটার সাথে আরেকটা জড়িত, দুটো মিলে সম্পূর্ণ হয়েছে, এইটা বলা হয়েছে। অর্থাৎ এইটাতে বলা হয়েছে 2015 সালের গেজেট নোটিফিকেশান করে বলেছে ওই 3 দেশ থেকে যে সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের মানুষ এসেছেন তাদের একটা এককালীন রাজক্ষমা করা হয়েছে, এককালীন অ্যামনেস্টি ঘোষণা করা হয়েছে, যে তারা আর এখানে অনুপ্রবেশকারী নন, এরপরে তারা প্রয়োজনে আবেদন করতে পারবেন। আমি আস্তে আস্তে এগোলে এই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। তো আমি এই যে ভিডিওটা আমি এইখানে শেষ করছি। শেষ করে পরের পর্বের ভিডিওটা আমরা আবার শুরু করব। এরকম 20 মিনিট 22 মিনিট করে আমরা ভিডিওগুলো করার সিদ্ধান্ত প্রথমেই আমরা গ্রহণ করেছিলাম। তো এরপরে আমরা 5ম পর্ব আমরা শুরু করব। আপনাদের নমস্কার, ধন্যবাদ।